নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের যথেষ্ট ভাবাচ্ছে। নাবালিকা মায়ের সংখ্যা কমানো যাচ্ছে না, নাবালিকা প্রসূতির সংখ্যা কমানো যাচ্ছে না, এরকম একটি তথ্য সম্প্রতি আমরা পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে, যেখানে যত সংখ্যক মহিলা মা হচ্ছেন তাদের মধ্যে 20% নাবালিকা। 2023-24 যদি একটি হিসাব দেখা যায়, সেখানে 10,755 জন নাবালিকা মা হয়েছেন। আমরা এত প্রচার দেখছি, সরকারি এত উদ্যোগ, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর এত চেষ্টা, কিন্তু তারপরও কি কারণে এই পরিস্থিতি থেকে যাচ্ছে? আগের থেকে হয়তো খুব সামান্য পরিমাণ সংখ্যাটা কমেছে, কিন্তু এত পরিমাণ নাবালিকা যে মা হচ্ছেন, সত্যি সত্যি বলতে কি এই তথ্য কিন্তু আমরা এ ব্যাপারে খুব সচেতন ছিলাম না। এই তথ্য আমাদের যথেষ্ট অবাক করেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা, রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী, রয়েছেন লেখক সমাজকর্মী রোশনারা খান, এবং রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহুয়া চৌধুরী। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আলোচনায়। অনন্যাদি, শুরুতে আপনার কাছে আসি। আপনার কি মনে হয় যে আমরা মাঝে মধ্যে খবরে দেখতে পাই যে কোনো একটি মেয়ে তার বাড়ি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সে গিয়ে পুলিশের কাছে গিয়ে সাহায্য চেয়েছে, বিয়ে রুখে দেওয়া গেছে। আমরা মনে করি বাহ, বেশ খুব সুন্দর, তো ভালো চলছে, মানুষ অনেক এগোচ্ছে, সচেতনতা বাড়ছে। কিন্তু এই যে তথ্য এই মুহূর্তে আমরা পাচ্ছি, এর জন্য দায়ীটা কে? মানে আইনের ফাঁক বলে এটা হচ্ছে কি করে? আর্থিক কারণ দায়ী, সামাজিক কারণ দায়ী, নাকি প্রশাসনিক গাফিলতি? এর পেছনে কারণটা কি রয়েছে, আপনার কি মনে হয়? দেখো, মেদিনীপুরে মানে প্রত্যেকটা জেলার তো নিজস্ব একটা একটা চরিত্র আছে। মেদিনীপুরে কিন্তু পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু শিক্ষার হার খুব বেশি। সুতরাং এরকম নয় যে অশিক্ষার জন্য হচ্ছে, এরকমও নয় যে দারিদ্র্যের জন্য হচ্ছে। এটা এই পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে পালিয়ে বিয়ে করার সংখ্যাটা ভীষণ বেশি। এগুলো বেশিরভাগই ইলোপমেন্ট কেস, এবং এটা হলো 1 নম্বর কারণ। সুতরাং বাড়ি থেকে যে বিয়ে দিচ্ছে সবসময় তা নয়, কোনো রকম সামাজিক চাপে পড়ে বিয়ে হচ্ছে তাও নয়। এটা হচ্ছে যে শুধু আমি নিজের ইচ্ছে মতো বিয়ে করব, হয়তো বাড়ি থেকে পড়াশোনার জন্য খুব চাপ দেওয়া হচ্ছে, এরকম জাতীয় জিনিস বেশি হচ্ছে। এর সঙ্গে আরো দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে এই যে কোভিড সময় 2 বছর ধরে আমাদের সরকারি স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু তারা কিন্তু প্রমোশন পেয়ে উঠে গেছে। এবারে যে মেয়েটি ক্লাস বা ছেলেটি যে ক্লাস 8-এ পড়তো, সে হঠাৎ 2 বছর পরে ক্লাস 10-এ উঠছে, কিন্তু সে মাঝখানের পড়াশোনাটা করেনি। এবারে সে ক্লাসে যাচ্ছে, কিন্তু সে পড়া বুঝতে পারছে না, এবং এই যে পড়া বুঝতে পারছে না, তার ফলে একটা পয়েন্টের পরে তার মধ্যে একটা নিরাশা আসছে, একটা ফ্রাস্ট্রেশন আসছে, এবং তখন তার মনে হচ্ছে পালিয়ে যাই, বাবা এর থেকে পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। একটা ভুল ধারণা থেকে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো নাবালিকাদের বিয়ে হচ্ছে। এটা আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, সেটা পশ্চিম মেদিনীপুরে অতটা নয়, কিন্তু অন্যান্য কিছু জেলাতে যেখান থেকে চাইল্ড লেবার খুব বেশি, সেখানে দেখা যাচ্ছে যে ধরো 14 বছর পর্যন্ত ছেলেরা পড়ছে, কারণ রাইট টু এডুকেশন হচ্ছে, সেখানে শিক্ষাটা ফ্রি। তারপরে বাড়ি থেকে 14-15 বছর যেই বয়স হচ্ছে ছেলের, ওদেরকে পাঠিয়ে দিচ্ছে কাজে। কেরালা বলো কি মহারাষ্ট্র বলো কি কর্ণাটক বলো, কোথাও একটা পাঠিয়ে দিচ্ছে, এবং সেখানে তারা 2-3 বছর চাকরি করছে, করে তাদের হাতে কাঁচা টাকা আসছে। এবার যখন তারা বাড়িতে ফিরছে, তাদের বাড়ির লোকেরা মনে করছে এবারে ওদের বিয়ে দিয়ে দেওয়া দরকার, রোজগার করছে হাতে কাঁচা টাকা। এবং খুব স্বাভাবিকভাবেই যে 17 বা 18 বছরের ছেলেটি যাকে বিয়ে করবে সে নাবালিকাই হবে। সুতরাং আমাদের নাবালিকা বিয়ে আটকাতে গেলে যেটা করতে হবে, রাইট টু এডুকেশনটা একদম ক্লাস 12 অব্দি নিয়ে যেতে হবে, এবং ছেলেদের একটা কোনো রকম বৃত্তি দিতে হবে যাতে তারা ক্লাস 12 অব্দি পড়ে, যেরকম মেয়েদের দেওয়া হয়। এবং সেই মর্মে আমরা অলরেডি কিন্তু চিঠি দিয়েছি, রেকমেন্ডেশন দিয়েছি শিক্ষা দপ্তরকে, যে যেন রাইট টু, কারণ যেহেতু এডুকেশন আমাদের কনকারেন্ট লিস্টে আছে, যে রাইট টু এডুকেশনটাকে যদি করা যায়, যদি এক্সটেন্ড করা যায়, সেক্ষেত্রে বাল্যবিবাহ কমবে। এই দুটোর মধ্যে একটা ডাইরেক্ট কোরিলেশন রয়েছে। তো এই জিনিসগুলো রয়েছে আর কি। তো এগুলো নিয়ে কাজ চলছে, ক্রমাগতই কাজ চলছে, এবং আরো এরপরে মানে পরবর্তী বক্তারা বললে পরে আমি আরো কিছু বলবো।
রোশনারা দিয়ে আপনার কাছে আসি। হ্যাঁ, এটা একটা সমস্যা নিশ্চিতভাবে, যে অনেক অল্প বয়সী ছেলে মেয়ে তারা হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করছে। একটা সংখ্যা আছে, কিন্তু সংখ্যাটা 10,755 এক বছরে। আপনি তো সমাজকর্মী হিসেবে ওই এলাকায় কাজ করেন। আমরা শুধু পশ্চিম মেদিনীপুর নিয়ে আলোচনা করছি, শুধু যে এটা পশ্চিম মেদিনীপুরের চিত্র নয়, অন্যান্য জেলার খোঁজ খবর নিলে দেখা যাবে সেখানেও নিশ্চয়ই এরকম ছবি আছে। আপনার অভিজ্ঞতা কি বলছে? আমার অভিজ্ঞতা বলছে এই রকম বিয়ে তো কমানো যাচ্ছে না, হচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে চেষ্টা ত্রুটি নেই, বা আমাদের মতো যারা সমাজকর্মী তারাও করছেন। আমি তো নিজে ব্যক্তিগতভাবে, অবশ্য আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। এই শহরে এমন কোনো স্কুল নেই যে স্কুলে আমি যাইনি বোঝাতে, বলতে ওদেরকে, মেয়েদেরকে। আমাদের তো সাধারণত দেখা যায় যে বাবা মাকেই বোঝানো হয়। বিয়ের আয়োজন হয়েছে, সেখানে বিয়ের মানে মণ্ডপে যে পৌঁছালো পুলিশ বা বিডিও কেউ, তখন বাবা মা বলছে যে আমরা তো জানি না, 18 বছরের নিচে বিয়ে দেয়া চলে না বলে, তারপরে একটা মুচলেকা দিয়ে তারা মুক্তি পেয়ে যাচ্ছে। আমার এখানে প্রশ্ন, তারা রূপশ্রী জানে, কন্যাশ্রী জানে, লক্ষ্মীর ভান্ডার জানে, আর তারা 18 বছরের নিচে বিয়ে দেওয়া যায় না এটা জানে না? এটা কখনো বিশ্বাসযোগ্য একটা কথা হলো? এবারে হচ্ছে কি, ওই মুচলেকা দিয়ে যে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, সেই মেয়েকে তারা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে। আর পালিয়ে যাওয়ার ব্যাপারটাও আজকাল অনেক বেশি বেড়ে গেছে। এতে যারা পাচারকারী তাদের খুব সুবিধা হচ্ছে, কারণ এরা খুব সহজে প্রলোভিত হচ্ছে। কোনো একটা সংসারের স্বপ্ন দেখছে, কেউ স্বপ্ন দেখছে যে আমি অভিনয় করব, আমি নাচ শিখবো, এই ধরনের, বা অন্য কোনো ভালো জায়গায় বড় কাজ পাবো হোটেলে, এই রকম। এই সমস্ত প্রলোভন দেখিয়েও মেয়েদেরকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মেয়েরা, আমি তো যেখানে যাই, সে যে জায়গাতেই বক্তব্য রাখি না কেন, এই প্রসঙ্গটা আমি তুলি সব সময়, যে এই ব্যাপারগুলো থেকে যেন মেয়েরা একটু সাবধানে থাকে, একটু বোঝে জিনিসটা। তুমি বাবা মাকে এতদিন ধরে চিনছো, সেই বাবা মাকে তুমি লুকিয়ে একজনের সঙ্গে তোমার অল্প কিছু দিনের পরিচয়, তুমি চলে যাচ্ছ। এটা কি, এটার ফলটা কি কখনো ভালো হতে পারে? তোমার তো ফেরার কোনো পথ থাকবে না। এই আমারই চেনা জানা একটি মেয়ে পালিয়েছিল কিছুদিন আগে, হয়ে গেল মাস 2 হয়ে গেল, কিছুতেই সে ফিরছিল না, উড়িষ্যায় ছিল। আজকে তাকে নিয়ে আসা হয়েছে, মেয়েটিকে হোমে রাখা হয়েছে। এখন ছেলের সঙ্গে বিয়েও দিয়ে দিয়েছে তারা। ছেলেকে এরা কিছু করছে না। মেয়ের মা আজকে এসেছিল আমাদের বাড়িতে, বলছে যে আমার দাদারা তো বাড়িতে তুলবে না, মানে বাপের বাড়িতে থাকে, ডিভোর্সি ওর মা, বলছে যে ওকে, ওই মেয়েকে আর রাখবে না, অতএব ওকে হোমেই আর কতদিন রাখবে। মেয়েটির 18 বছর হয়নি, হয়তো 1 বছর দেরি আছে, 1.5 বছর, তারপরে ওর কি হবে? তো আমি ঠিক করেছি, ওই জন্য ছেলেটার কিছু করছি না, ও ছাড়া পেলে চলে যাক ওখানে। ও তো যা করেছে করেছে, ওর আমি আর বিয়ে দিতেও পারবো না, ও চলে যাক। সে ছেলেটারও বয়স কিন্তু বেশি নয়। তো এই ধরনের বিয়েগুলোও কিন্তু হচ্ছে এখন খুব বেশি পরিমাণে। তার কিন্তু ওই যে লকডাউনের একটা প্রভাব তো আছে। সেই সময় ওই সবার হাতে ফোন ধরিয়ে দেয়া হলো, সেই যে ফোনটা ওরা পেলো, তার যে ওরা একটা মজা পেয়ে গেল, ওটা তো ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও হয়। অর্থাৎ যেগুলো ওদের জানা উচিত নয়, জানার প্রয়োজন নেই, সেই জিনিসগুলোও ওরা জেনে গেল। তো এইগুলো ওদেরকে মানে ভীষণভাবে ওই বিপদগামী করছে ওদেরকে। আর এগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে আমার মনে হয় যে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। ওই যে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া, ওগুলো করা চলবে না। আইন করতে হবে, বা কিছু একটা ব্যবস্থা করতে হবে যে এই ধরনের বিয়ে দিলে তাদের শাস্তি হবে, জরিমানা হবে। সে মোল্লা পুরুতেরও হবে, বাবা মারও হবে, অভিভাবকদেরও হবে। আমার মনে হয় এইরকম কোনো ডিসিশন যদি নেওয়া যায়, এরকম কঠোর হওয়া যায়, তাহলে হয়তো কিছুটা অন্তত এই ধরনের বিয়ের ক্ষেত্রে কিছুটা হার কমবে। আর পালিয়ে যাওয়ার ক্ষেত্রেও ওরা উদ্ধার হয় বা ধরা পড়ে, যদি ওদেরকে হোমে রেখে দিতে হবে, ওদের বাড়িতে ফিরতে দেয়া যাবে না। হোমে থাকলে ওরা কিছুটা, আমি জানি এরকম মেয়ে একজন আমার কাছেই সে তার গল্প করেছে, পালিয়েছিল একটি ছেলের সঙ্গে, তারপরে ফিরে এসে ওরকম প্রায় 3 বছর হোমে থাকতে হয়েছিল। তো সে তাতে হয়তো ওরা কিছুটা শিক্ষা পাবে। আর আমাদের সাধারণ মানুষদেরও একটু সচেতন থাকা দরকার। আমরা শুধু আমারটুকু নিয়ে ব্যস্ত থাকবো, তা করলে হবে না। যদি সাধারণ মানুষরা সচেতন হন, আমার মেয়ে না হয় আমার কাছে আছে, আমার মেয়ে কিছু করছে না, বা করলেও তো জানা মুশকিল, কিন্তু অন্য কোনো মেয়েকে, আমি গ্রামাঞ্চলের কথা বলছি,
আমার কালকে ডিএম এর সঙ্গে কথা হলো, উনি বলছেন যে এগুলো হচ্ছে একেবারে পিছিয়ে থাকা যারা যে সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারে সেই জনজাতিদের মধ্যে এই জিনিসটা বেশি হচ্ছে, এই বাল্যবিবাহ। তাদেরকে তো সেই পর্যন্ত এখনো আলো পৌঁছায়নি, সেখানে বোঝানো মতন মানুষ এখনো, মানে কি বলবো, প্রশাসন গেছে কিনা জানি না। আমি অবশ্য 2-1 জায়গায় গিয়েছি, সেখানে আমি আজ থেকে 5 বছর আগে বলেছি যে আপনারা এত অল্প বয়সে মেয়ের বিয়ে দেন কেন? আমরা কি বিয়ে দেবো, ওরা নিজেরাই বিয়ে করে নাই, মানে এইরকম একটা ব্যাপার। তো তারা তো সব থানা পুলিশ জানানো এসব কিছু করেও না, আর সেটা মানে পৌঁছায়ও না প্রশাসনের কাছে, পুলিশের কাছে, যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো আমি একটা কথা জাস্ট বলতে চাই এই সূত্রে, যে মুচলেখা দেওয়াটার মুচলেখার কিন্তু কোনো আইনি বৈধতা নেই, এবং এটা আমরা প্রত্যেকটা জেলাতেই বলেছি যে আপনারা মুচলেখা নেবেন না, কারণ মুচলেখা দেওয়া না নেওয়া একই ব্যাপার। যেটা রোশনারাদি বললেন যে মুচলেখা নিয়ে ওরা অন্য কোথাও গিয়ে বিয়ে দিয়ে দেবে, যেটা নিয়ম আইন, যেটা চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট যেটা রয়েছে সেটা অনুযায়ী এটাতে এফআইআর করতে হয়, এবং এফআইআর করবেন ডিএসডব্লিউ। এবং এই এফআইআর করলে পরে এবং যখন অ্যারেস্ট হবে, শুধু যে ছেলের বাড়ির লোকেরা অ্যারেস্ট হবে তা নয়, ছেলের বাড়ির সব পুরুষেরা অ্যারেস্টেড হবে, মেয়েদের বাড়ির পুরুষেরা অ্যারেস্টেড হবে, যারা আমন্ত্রিত তারা অ্যারেস্টেড হবেন, যিনি পুরোহিত অথবা মোল্লা তিনি অ্যারেস্টেড হবেন, যারা কেটারিং করছে সবাই অ্যারেস্টেড হবে। এটাই হচ্ছে আইন। এটা যদি করা যায়, এই জিনিসটা কিন্তু কাজে 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 করতে হবে, এটা তো আইন থাকলে সেটা হয় না। এবং এটা কিন্তু অনেকগুলো জেলাতেই করা হচ্ছে। আমরা বলেছি যে আপনারা মানে শুরু করুন, ঠিক আছে, সামাজিক একটা রেজিস্ট্যান্স পাবেন, ঠিক আছে, কিন্তু ইউ মাস্ট স্টার্ট দিস, এটা শুরু করতে হবে। একটা গ্রামের মধ্যে একটা বাড়ি থেকে যদি এরকম সবাই গ্রেফতার হয়ে যায়, তাহলে তখন তার সাবধান হবে যে না, এটা করা চলবে না। হ্যাঁ, ভয় তৈরি করাও দরকার। এখানেও আমাকে এই ডিএম এর অফিস থেকেই নিয়ে গেছিল কেশপুরের একটি গ্রামে, সেখানে কিন্তু এইভাবে ওরা সব যাদের ডেকেছিল, অভিভাবকদের, মোল্লা, পুরুত, ক্যাটারার সবাইকে ডেকেছিল, ওরা ডেকে বোঝানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেরকম কোনো ফল এখন পর্যন্ত পাওয়া যায়নি, হয়তো সময় লাগবে, কিন্তু বোঝানোর চেষ্টাটা চলছে আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মহুয়া চৌধুরী, মেদিনীপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর চৌধুরী, এই যে নাবালিকা সে যখন মা হচ্ছে, নিশ্চিতভাবে একটা মারাত্মক বিপদের ঝুঁকি রয়েছে, তার জীবন সংশয় হতে পারে। আপনার নিজের অভিজ্ঞতা কি, আপনি কি দেখছেন? দেখুন, এটা তো অবশ্যই যে টিনেজ ম্যারেজ যেটাকে বলে থাকি আমরা, যেটা আপনার পক্ষ, সেইটা হচ্ছে যে WHO বলেছে 10 থেকে 19 বছর হচ্ছে মানব জাতির, এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এবার হচ্ছে 18 বছর বলি, আর তাদেরকে ভোটিং রাইট দেওয়া হয়েছে, আর এবং ম্যারেজ রাইটও দেওয়া হয়েছে। কিন্তু টিনেজ ম্যারেজ তাহলে কবে না, 19 ইয়ার পরে, তারপরে যখন সে প্রেগন্যান্সি ইন অ্যাডাল্টহুড, আর হচ্ছে বিয়ে হওয়ার পর। তো এটা দেখা গিয়েছে ঝুঁকি তো অবশ্যই 50% মাদার যাদের হচ্ছে 20 বছরের নিচেই হচ্ছে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, ম্যাটারনাল ডেথ বাড়ে। ইনফ্যাক্ট যাদের যেটা এবং ইনফ্যান্ট মর্টালিটি, তার মানে হচ্ছে শিশু যে জন্মহারের যে মৃত্যু হার, সেইটা বেড়ে যায়, তো 50% বেশি হয় দেন অ্যাডাল্ট ফিমেল। তো এটা তো অবশ্যই, এবং এইটা একটা মানে যে 19 ইয়ার জন্ম অর্গানস যেগুলো আছে, জন্ম অঙ্গ যেগুলো আছে, রিপ্রোডাক্টিভ অর্গান, সেগুলো ম্যাচিওর স্টেজে আসে না। হ্যাঁ, এবং তার জন্যে সেই বাচ্চা ধরার ক্ষমতাটাও কিন্তু সেভাবে ঠিকভাবে আসে। এটা বায়োলজিক্যাল
মানে বায়োলজিক্যাল, এটা নেচার 19 বছরের পরে কিন্তু পরিপক্ক, এবং যখনই তার গুলো বেড়ে যায়, যেমন হচ্ছে বাচ্চা মরে যাওয়ার ঝুঁকি, মা মারা যাওয়ার ঝুঁকি, অপুষ্টি, তারপরে বাচ্চাও হচ্ছে পুষ্টিকর হয় না, কম ওয়েটের ডেলিভারি হয়ে যায়। আর সব থেকে বড় তো হচ্ছে পোস্ট ব্লিডিং, যেটাকে বলি আমরা অ্যাবর্শন, যেটা খুব বেশি ব্লিডিং হয়ে সে মারা যায়। এবং তার যে যেমন মানে পোস্টপার্টাম ডেলিভারিতে যে ব্লিডিংটা হয় তার জন্য মা মারা যেতে পারে। এটা 50% বেশি হয় ইন টিনেজ। তো এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখি ওরকমও, আমি কমিউনিটি মেডিসিনে আছি, মানে আর কি, ওখানে আমাদের একটা আপনি একটু এগিয়ে কথা বলুন, এগিয়ে এসে কথা বলুন। একটা পলিসি মধ্যে, হ্যাঁ কিছু, হ্যাঁ বলুন, আপনি একটু এগিয়ে এসে বলুন। অনেক জায়গায় দেখেছি যখন ওরা টিকা নিতে আসে ফার্স্ট এএনসি রেজিস্ট্রেশনে, মানে অ্যান্টিনেটাল কেয়ার নিতে আসে যখন, তখন অলরেডি তার কাছে সে 5-6 মাসে প্রেগনেন্ট, এবং সে আসে কিন্তু পরিষেবাটা নিতে যে বাচ্চা যেন হয়ে যায়। যেহেতু আশা দিদি আর অন্যান্য যে সাব সেন্টার গুলো খুব ভালো কাজ করে, তাই জন্য তারা পারে যে এ তো পেটে বাচ্চা আছে, একে তো তখন তারা সাজেশন দেয়। তখন তারা আমাদের মেডিকেল কলেজেও আসে, যেহেতু তারা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে, তখন তারা আসে, তখন খুব বাধ্য করে সবাই যে যোজনা কিন্তু লেখাই আছে যে করে আমাদের দিতে বাধ্য হচ্ছে, নাহলে ভয় দিয়ে দিতে, এবং তাকে টিকাও দিতে হয়, অবশ্যই তার স্বাস্থ্য, তার বাচ্চা, আর এইটা বলে বোঝানো যায় না পাবলিককে, বা এটা কিছুতেই বুঝবে না, কারণ তারা ঝুঁকিপূর্ণ কাজটা আগেই করে দিয়েছে বিয়ে করিয়ে। তো আইনত তো হয়ে গেছে, যে আইনে আছে টিনেজ ম্যারেজ মানে বলা যাবে না, কিন্তু বয়স সন্ধির সময় তো আইনটাকে মানছে না। আইনটা যে ডক্টর চৌধুরী, বোঝা গেছে আপনার বক্তব্য। অনন্যাদির কাছে আসি। অনন্যাদি, একটা মানুষের সহানুভূতি কাজ করে, আর সেই সহানুভূতির সুযোগটাই নেওয়া হয়। এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার সংখ্যা এত বেশি বাড়ছে, এবং সেটা সব জায়গা থেকেই শোনা যায়। আমি আজই শুনলাম কলকাতারই সল্টলেকের একটি বাংলা একটা স্কুলে, সেখানে ক্লাস 5-এর একটি মেয়ে নাকি পালিয়ে গেছে। মানে কি ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা। তো যেটা হচ্ছে যে এই যে সহানুভূতির একটা সুযোগ নেওয়া হয়, বাবা মা মনে করেন আর কি করবেন, ওই ছেলেটির সঙ্গে বিয়ে দিতে হবে, সামাজিক লজ্জা সমস্ত কিছু, কিন্তু ওই যে বাচ্চাটির জীবন সংশয় হচ্ছে, সেটা বোঝার বোধহয় সময় এসেছে, সেটা বোঝা উচিত। একেবারেই তাই, সময় তো এসেছে। হ্যাঁ, যেটা হয় যে আমরা নানা রকমের ওয়ার্কশপ নিয়ে থাকি, আমরা মানে বিভিন্ন স্কুলে গিয়ে ওয়ার্কশপ নিয়ে থাকি, এবং আমাদের অনেক আইসি মেটেরিয়াল তৈরি করা আছে, যেরকম একটা মিউজিক ভিডিও রয়েছে আমাদের। রেসপন্সিবিলিটি কি হয়, সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের একটা ইয়ে রয়েছে, আমাদের একটা মিউজিক ভিডিও রয়েছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ নিয়ে, এবং এছাড়া আমাদের অনেক আইসি মেটেরিয়াল রয়েছে, আমাদের প্রচুর মেটেরিয়াল রয়েছে যেগুলো আমরা ডিসেমিনেট করি, আমরা নিজেরা গিয়ে করি, নিজেরা স্কুলে গিয়ে করি, পঞ্চায়েতের সঙ্গে কাজ করি, আমরা পুলিশের সঙ্গে কাজ করি, এবং পুলিশকেও আমরা দিয়ে থাকি নানা রকমের মেটেরিয়াল। এবং যেটা আমাদের কাছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা উনি বলছেন না, যে হ্যাঁ একবার যখন চলে এসছে তখন তো
তো অবভিয়াসলি তাদের তো মানে ঠিকভাবে প্রসব করানোর চেষ্টা করতেই হবে, যতই ছোট হোক না কেন। তো আমি আমার দিক থেকে যেটা শুরু করেছিলাম, যেটা এখন কমিশন থেকে নিয়মিত হচ্ছে, আমরা কোনো জেলায় ভিজিটে গেলে আমরা হাসপাতালগুলোতে যাই এবং হাসপাতালে আমরা মেটার্নিটি ওয়ার্ডে যাই, গিয়ে আমরা বার্থ রেজিস্টারটা দেখি। সেখানে বোঝা যায় যে কতজন মাইনর তারা প্রসব করেছেন। এবং এটা দুটো জিনিস করা যায় এখান থেকে। একটা হচ্ছে যে সরাসরি ওখান থেকে গ্রেপ্তার করা যায়, কিন্তু সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে, কারণ তাহলে বাড়ির লোকেরা মেয়েদেরকে হাসপাতালে পাঠানো বন্ধ করে দেবেন। এই মুহূর্তে 99.9% মেয়ে কিন্তু পশ্চিমবাংলায় তাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, সেটা আমরা বন্ধ হয় চাই না। কারণ মেয়েদের কোনো রকম অসুরক্ষিত একটা পরিবেশের মধ্যে আমরা রাখতে চাই না, আমরা চাইবো যে ইনস্টিটিউশনাল ডেলিভারিটাই থাকুক। তো আমরা সেই জন্য যেটা করি যে আমরা নোট করে নিই যে কোন কোন এলাকা থেকে, ধরুন কোন গ্রাম বা কোন ব্লকে সব থেকে বেশি এরকম মাইনর ডেলিভারি হচ্ছে, সেখানে কোথা থেকে আসছে। আমরা সেই জায়গাগুলোতে গিয়ে প্রিভেন্টিভ ওয়ার্কশপগুলো করে থাকি, অ্যাওয়ারনেস রেজিং প্রিভেন্টিভ ওয়ার্কশপগুলো করে থাকি, যাতে করে এই মানে এত অবধি না পৌঁছয় জিনিসটা আর কি। সেটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি, প্রিভেনশনটাই সব থেকে বেশি জরুরি। এবং যেটা ডক্টর চৌধুরী বললেন, একদম ঠিক কথা বললেন, যে আমাদের 19 বছর বয়সের আগে পর্যন্ত একটি মেয়ে যা খায় তার পুরো জিনিসটাই, পুরো পুষ্টিটাই তার নিজের শরীরে যায়, তার কিন্তু সন্তানের শরীরে কিছুই যায় না। এবং এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনি কি চান যে আপনার সন্তান অপুষ্টিতে ভুগুক বা অপুষ্ট হয়ে জন্মগ্রহণ করুক, এবং যদি সেটা না চান তাহলে আপনি 19 বছরের আগে কিছুতেই মা হবেন না। আপনি একদম বুঝে যান আপনি যদি আপনার সন্তানের কল্যাণ চান। এরকম ভাবে নানা রকম ভাবে আমরা চেষ্টা করে থাকি, এবং আমরা মানে শুধু কমিশন থেকে নয়, দপ্তর থেকে চেষ্টা করে কন্যাশ্রী রূপশ্রী যেগুলো আছে সেগুলো আমরা বারবার করে বলি। এবং জেলায় জেলাতে কন্যাশ্রী ক্লাবগুলো রয়েছে, কন্যাশ্রী যোদ্ধারা রয়েছে, তারাও খুব চেষ্টা করে, নানা রকম ভাবে চেষ্টা করা হয়। এবং সেই চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে, মানে বারবার করে রিইটারেট করলে, কিছু অ্যারেস্ট হলে সেটা করতে হবে। এবং আরো একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জেলায় যারা ইমাম আছেন বা মোল্লা আছেন এবং পুরোহিত আছেন, তাদের সঙ্গে আমরা আলাদা করে আমরা মিটিং করেছি, ওয়ার্কশপ করেছি। কোনো একটা মিটিং এ শুধু সমস্ত পুরোহিতদের ডাকা হয়েছে সেই জেলার, বা শুধু ইমামদের ডাকা হয়েছে সেই জেলার। এবং আমরা ইমামদের বলেছি, দেখুন শুক্রবার যে নামাজটা আপনারা পড়েন তখন তো অনেক মানুষ আসে এবং আপনাদের কথাই কিন্তু লোকে শুনবে। আপনারা যদি বলেন তাহলে কিন্তু লোকে শুনবে। আইনের থেকে মানুষ ধর্মের কথা অনেক বেশি শোনে, এটা আমরা জানি। তো আপনারা যদি শুক্রবারের নামাজের সময়, তারপরে যখন আপনারা প্রবচন দেন, সেখানে যদি তাদেরকে বলেন যে 18-র আগে বিয়ে না দিতে, আপনাদের কথা কিন্তু লোকেরা শুনবে। মানে আমরা আইনের কথা বললে তারা যতটা না শুনবে, আপনারা বলে তার সাথে বেশি শুনবে। এবং পুরোহিতদেরও আমরা এটা বলেছি। এবং এখন আমরা গিয়ে দেখেছি অনেকগুলো মন্দিরের বাইরে কিন্তু লেখা রয়েছে যে 18-র আগে বিয়ে দেওয়া হবে না, এবং আধার কার্ড আনতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি নাবালক নন। মেয়েটির ক্ষেত্রে 18 এবং ছেলেটির ক্ষেত্রে 21। এই প্রচেষ্টাগুলো আমাদের চলছে, মানে আরো বেশি করে করতে হবে, কিন্তু চলছে। এই যে অল্পবয়সী ছেলেমেয়েরা, হ্যাঁ এই যে অল্পবয়সী ছেলেমেয়েরা এই যে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছে, এত বড় একটা সিদ্ধান্ত, কিছু ভালো মন্দ না বুঝেই তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু শহরাঞ্চলে তো সত্যি তাহলে তো মানে যদি সব অল্প বয়সী বাচ্চাদের মধ্যে এই প্রবণতা হতো তাহলে সর্বত্র তো এই ছবিটা দেখা যেত, কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। কোথাও তাদের একটা গাইডেন্সের ব্যাপার থাকে, তো বাড়ি থেকে গাইডেন্সের ব্যাপার থাকে, বাড়ি থেকে গাইডেন্সের ব্যাপার থাকে। আরো একটা জিনিস তোমাকে বলবো, গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় যে একটা ছেলে আর একটা মেয়ে হয়তো একে অপরকে ভালোবাসে, এবারে বাড়ির লোকেরা আইদার ওদেরকে আলাদা করে দেবে অথবা ওদের বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, ওরা ভালোবাসে, বন্ধুত্ব আছে, থাক না। হ্যাঁ, মানে এখানে ওদের বাবা মাদেরও কাউন্সিলিং এর দরকার আছে, যে মানে ওরা এখনো এতটা উদার হতে পারেনি, এতটা উদার ওরা হতে পারেনি। ওদের কমবে পালিয়ে বিয়ে করাটা, হ্যাঁ সেটা কমবে, সেটা হতে হয়তো বোধহয় একটু কঠোর কোনো ব্যবস্থা নেওয়াও উচিত।
হ্যাঁ, আমি সেটাই তো বলছি। তো এই তো আইন আছে, এই তো নিয়ম আছে, আইন আছে যে এফআইআর করতে হবে, এই করতে হবে, সেগুলো তো করা হয় না। ওই মুচলেকাটুকুই হয়। বা অনেক সময় যে আবার মেয়েরা যে বিয়েগুলো আটকায়, তার পেছনেও অনেক গল্প থাকে। আমার জানা গল্পই, একটি মেয়ে ওরকম থানায় এসে কমপ্লেন করেছে, করার পরে তো সেই নিজের বিয়ে আটকে গেল। তাকে সম্বর্ধনা দেয়া হলো এই জন্য। তারপরে যখন আমাকে বলা হলো যে আপনি একটু খোঁজ নিন তো, ওর মা নাকি ওর উপরে ওর সঙ্গে সবসময় ঝগড়া করছে, আমি তখন ফোন করলাম ওর বাড়িতে। ভিডিও আমাকে ফোন নাম্বার দিলে আমি ফোন করলাম, কিন্তু সেটা মেয়েটির নয়, মেয়েটির মায়ের। মা অন্য গল্প শোনালো। ও একটি ছেলের সঙ্গে রোজ সন্ধ্যেবেলা চলে যায়, রোজ তার সঙ্গে কথা বলে, ওর সঙ্গে ছেলেটি ভালো নয়, মিশতে না বলেছে, সেটা শোনে না। সেই জন্য মা বাবা একটি ভালো ছেলে ঠিক করেছে ওর বিয়ে দেওয়ার জন্য। তখন মেয়েটি হঠাৎ করে গিয়ে থানায় কমপ্লেন করেছে। ও নিজে করলে সেটা ঠিক ছিল, যেহেতু বাবা মার পছন্দ করা ছেলেকে করবে না, সেই জন্য সে যে থানাতে কমপ্লেন করছে, সে সম্বর্ধনাও পেয়ে গেল যে সে মহৎ একটা কাজ করেছে, নিজের বিয়ে আটকেছে। এইরকম পিছনে অনেক গল্প থাকে। আর শহর গ্রামের মধ্যে তো একটা পার্থক্য থাকবেই, মানুষের মানসিকতার পার্থক্য, অর্থনৈতিক অবস্থার পার্থক্য, শিক্ষার পার্থক্য। এই পার্থক্যগুলোর জন্যই শহরে এগুলো কম হয়। শহরের সেই রকম পরিবেশে মানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমি সেটাই বলতে চাইছি, যে ঘাটতিটা থাকছে সেই ঘাটতিটা কি করে পোষানো যাবে, যে কারণে শহরাঞ্চলে এত বেশি দেখা যাচ্ছে না। গ্রামাঞ্চলে নানা রকম সমস্যা আছে, অনেক কিছু আছে, আমরা জানি অর্থনৈতিক ভাবে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে, শিক্ষার অভাব আছে, সেগুলো সবই আছে। কিন্তু গরিব বাবা মা যদি পাত্র পেলে তো দিয়ে দিচ্ছে, যে আমাদের তো টাকা পয়সা সেরকম নেই। কেউ হয়তো একটা ছেলে নিয়ে এলো, ছোটবেলায় যত ছোটতে বিয়ে দিতে পারবে তত দায় মুক্ত হবে, এরকম একটা মানসিকতা গ্রামের মানুষের কাজ করে। কারণ আমি নিজে তো ভুক্তভোগী, আমার বাবা 13 বছরে বিয়ে দিয়ে দিয়েছিলেন আমার। তো এই জিনিসটা হয়তো পরিবর্তন আসবে, কারণ এখন একটা জিনিস আমি দেখছি গ্রামাঞ্চলে বা শহরেও দেখছি, এক সময়কার সেই নিম্নবিত্ত পরিবারগুলিতে এখন কিন্তু তাদের সন্তানের সংখ্যা অনেক কম, তাদের ছেলেমেয়েরা স্কুলেও যাচ্ছে। এই জিনিসগুলোর, এই পরিবর্তনগুলো কিন্তু হয়েছে। এবারে এই জিনিসটার পরিবর্তন হওয়াটা খুব জরুরি। যেভাবে হোক এদেরকে, মেয়েদেরকেও বোঝাতে হবে, তারা দৈনিক খবরগুলো দেখুক, তারা খবরগুলো শুনুক, পড়ুক, যে একটা মেয়েকে ধরে নিয়ে গিয়ে বা যারা মেয়ে পাচারকারীরা কি করে, সেই মেয়েটির সঙ্গে কি অবস্থা হয়, সেই ভয়ঙ্কর জিনিসগুলো যদি জানতে পারে, তাহলে আর ওইভাবে ছেলেদের সঙ্গে পালিয়ে যাবে না বা ওইভাবে বিয়েও করবে না। যেগুলোকে ওরা তো পাচারকারীরা বিয়ে করে নিয়ে যায়, বিয়ে অনেক সময় বিয়ে করে নিয়ে গেল। একটা জিনিস আমি বলবো, যে আমি সবসময় গিয়ে মানে যখনই বাবা মায়ের সঙ্গে কথা বলি বা মানে গার্জেনদের সঙ্গে কথা বলি, আমি ওদেরকে বলি, দেখুন একটা জিনিস হচ্ছে, এই একটা বয়স হয় 14, 15, 16, আমাদের সবাইকার 16 বছর বয়স ছিল, এবং তখন আমাদের সবাইকারই কাউকে না কাউকে ভালো লেগেছে, এটাই স্বাভাবিক। মানে রবীন্দ্রনাথের কথায় আছে না, যে ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো। হ্যাঁ, তো এই ভালো লাগাটা কিন্তু অস্বাভাবিক নয়, কাউকে ভালো না লাগাটাই অস্বাভাবিক। সুতরাং মানে বাবা মাকে একটু বুঝতে হবে, এটা আমাদের বাবা মাদের বোঝাতে হবে, সুন্দর করে ভালোবেসে বোঝাতে হবে। এই কাজটা কিন্তু মেয়ের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে মাকে, মিশতে হবে একেবারেই। যে কথাবার্তা, কোথায় গেল, কি করলো, এইগুলো মেয়ের কাছ থেকে শুনতে হবে। একদম একদম। কথাতে শাসন, বকাবকি, এগুলোতে কিন্তু কাজ হবে না। এবং এটা বলতে হবে যে ঠিক আছে, তোমার ওকে ভালো লাগে, ভালো কথা, কিন্তু 18-র আগে বিয়ে করবে না, যা করবে 18-র পরে। এখন পড়াশুনো করো, এখন হচ্ছে পড়াশুনো করার সময়। এটা আমি তো বলবো যে প্রত্যেকটা মেয়ে বা ছেলের এইরকম করা উচিত। যেমন বলা হয়, যেমন আমাদের আইনত 18-র নিচে মেয়ে বা 21-এর নিচে ছেলের বিয়ে অবৈধ, সেরকম এইচএস পাস করার আগে বিয়ে অবৈধ করে দেওয়া উচিত অন্তত, তাহলেও কিছুটা হবে। এখন তো পড়াশোনার অনেক সুবিধা, কোনো তো বাধা নেই। তো একটা মেয়ে 18-র নিচে তো বিয়ে অবৈধই, বিয়ে অবৈধ, কিন্তু পড়াশোনাটাও করতে হবে 18 পর্যন্ত, এইচএস পর্যন্ত।
সেটা করলেও অনেকটা আমার মনে হয় যে বাধ্যতামূলক করতে হবে, কারণ সরকার যখন সমস্ত রকম সুবিধা দিচ্ছে পড়াশোনা করতে, অসুবিধা কোথায়? পড়াশোনাটা করতে হবে। এবং বিয়ের জন্য একটা কোথাও একটা মানে কি বলবো অনুমতিও নেয়ার প্রয়োজন, যে আমার মেয়ের বিয়ে দিচ্ছি বা মেয়ের অনুষ্ঠানের একেবারে শেষে আমরা চলে এসেছি। অর্থনৈতিক, শিক্ষা, এই বিষয়গুলো যেমন আছে, সামাজিক একটা ব্যাপারও আছে। সমাজও আমাদের এমন ভাবে গোটা বিষয়টিকে একটা শিকল পরিয়ে ফেলে যে মানে এরপর এই তারপর ওটাই হবে, সেজন্য বাবা মাও ঠিক সেইগুলোই মেনে চলেন যে মেয়ে পালিয়ে গেছে সুতরাং তাকে ওখানেই বিয়ে দিতে হবে, কিছু করার নেই, নয়তো অন্য কারোর সঙ্গে এই অল্প বয়সেই বিয়ে দিতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনারও আমূল পরিবর্তন করা দরকার, এবং তার জন্য দরকার সচেতনতা, এবং সেই সচেতনতার কাজটা প্রশাসনকেই সবচেয়ে বেশি এগিয়ে এসে করতে হবে। সেই জন্য কি কি উদ্যোগ নেওয়া যায়? অনন্যাদি, আপনি দীর্ঘদিন এই সমস্ত বাচ্চাদের নিয়ে কাজ করেছেন, জানেন কি ধরনের উদ্যোগ নেওয়া যায়, আর এগুলোর ক্ষেত্রে ঘাটতিই বা কোথায় থাকে? দেখো, সব থেকে বড় চ্যালেঞ্জ পশ্চিমবাংলায় হচ্ছে জনসংখ্যা। আমাদের পশ্চিমবঙ্গে শুধু 18-র নিচে ছেলে মেয়ের সংখ্যাই হচ্ছে প্রায় 4 কোটি, যেটা হয়তো পুরো আসামের জনসংখ্যার মতো। তো এত বড় একটা জনসংখ্যার মানুষ অব্দি পৌঁছানোটাই একটা বড় ব্যাপার। সেটা সরকার সমস্ত রকম ভাবে চেষ্টা করছে, আন্তরিকভাবে সব রকম ভাবে চেষ্টা করছে, সমস্ত স্তরে, আশা কর্মী থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, মানে সরকারি যত রকম স্তর আছে এবং কমিশন আছে, সবাই মিলিয়ে আমরা চেষ্টা করছি। CWC গুলো আছে। কিন্তু আমাদের সঙ্গে শুধু আইন করে যেরকম কিছু হয় না, শুধু সরকারি প্রচেষ্টায় যেরকম কিছু হয় না, আমাদের সামাজিক সাহায্য দরকার। যেরকম রোশনারাদির মতন মানুষ আরো দরকার, আরো অনেক রোশনারাদি দরকার, যারা নিজেরা এগিয়ে আসবেন, সচেতন মানুষ যারা নিজেরা এগিয়ে আসবেন এবং এসে তারা মানুষদের বোঝাবেন, বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাবেন, পাড়ায় পাড়ায় গিয়ে বোঝাবেন। এবং আমরা যেটা চেষ্টা করি যে কোনো কোথাও গেলে পরে স্কুল টিচারকে ধরি। ধরুন, স্কুল টিচার তো একটা ইনফ্লুয়েন্সার, তো যিনি অনেকের সঙ্গে কথা বলেন, তিনি যদি কথা বলেন, বা ডাক্তার, পাড়ার ডাক্তার, তার কথা অনেকে শোনে। এরকম যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয় গ্রামগুলোতে, তাদেরকে ধরা। আমরা খুব চেষ্টা করি, কিন্তু আবার বলছি, শুধু সরকারি প্রচেষ্টায় কিছু হয় না, মানুষের সাহায্য দরকার। একদম, সর্বস্তরে সবার সচেতনতা, এবং এই সমাজটাকে সুষ্ঠু করে আমাদের সন্তানদের, আমাদের মেয়েদের সুষ্ঠুভাবে তারা যাতে জীবনে এগিয়ে যেতে পারে, তার জন্য হাতে হাত রেখে প্রত্যেককে এগিয়ে আসা উচিত। এটাই সবার চিন্তা ভাবনা হওয়া উচিত, এবং প্রশাসনকে তো এগিয়ে আসা উচিতই। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য, এবং আমরা আশা করব যে এই ধরনের সচেতনতা বাড়বে। খুব অল্প সংখ্যায় হয়তো কমেছে, কিন্তু এত বেশি সংখ্যায় যে এখনো নাবালিকা বিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায়, সত্যি সত্যি বিষয়টি আমাদের যথেষ্ট ভাবিয়েছে, এবং আমরা আশা করব অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকেও যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখলেন। নমস্কার।